নমস্কার। গল্প গেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোট গল্প প্রিয় সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা ছোট গল্প পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে দয়া করে তা কমেন্ট করে জানাবেন। দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, এর আগের পর্বে আপনাদের শুনিয়েছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের অংশবিশেষ। আজ এই গল্পের পরবর্তী তথা শেষ অংশ আপনাদের শোনাচ্ছি। এই গল্পে ব্যবহৃত সাধু ভাষাকে আমি যথাসম্ভব চলিত ভাষায় রূপান্তরিত করে আপনাদের শোনাচ্ছি। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ফিরতে হয়, কিন্তু তবু একবার মিনিকে দেখা দিয়ে যায়। দেখলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না, সেদিন দেখি সন্ধ্যার সময় এসেছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে বাস্তবিক হঠাৎ মনের ভিতরে একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরনো সরল পরিহাস চলতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হয়ে ওঠে। একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেবার আগে আজ দিন দুই তিন থেকে শীতটা খুব কনকনে হয়ে উঠেছে। চারিদিকে একেবারে হিহিকার পড়ে গেছে। জানালা ভেদ করে সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের ওপর এসে পড়েছে। সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হচ্ছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় গলবন্ধ জড়ানো। উষাচরগণ প্রাতর্ভ্রমণ সমাধা করে প্রায় সকলে ঘরে ফিরে এসেছে। এমন সময় রাস্তায় ভারী একটা গণ্ডগোল শোনা গেল। চেয়ে দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। তার পেছনে পেছনে কৌতূহলী ছেলের দল চলেছে। রহমতের গাত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোরা। আমি দ্বারের বাইরে গিয়ে পাহারাদারকে দাঁড় করালাম। জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি? কিছু তার কাছে, কিছু রহমতের কাছে শুনে জানলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধার করেছে। মিথ্যা বলে সেই দেনা সে অস্বীকার করেছে এবং তাই নিয়ে তর্কাতর্কি করতে করতে রহমত তাকে এক ছুরি বসিয়ে দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিচ্ছে। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হয়ে উঠল। তার কাঁধে আজ ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাদের অভ্যস্ত আলোচনা হতে পারল না। মিনি একেবারেই তাকে জিজ্ঞেস করল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হেসে বলল,
সেখানেই যাচ্ছে। দেখল উত্তরটা মিনির হাস্যজনক হলো না। তখন হাত দেখিয়ে বলল, শ্বশুরাকে মারিতাম, কিন্তু কি করিব, হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হলো। তার কথা এক প্রকার ভুলে গেলাম। আমরা যখন ঘরে বসে চিরাভ্যস্ত মতো দৈনন্দিন কাজের মধ্যে দিনের পর দিন কাটাতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করে বছর যাপন করছে তা আমাদের মনে উদয় হতো না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার বাপকেও স্বীকার করতে হয়। সে স্বচ্ছন্দে তার পুরাতন বন্ধুকে বিস্মৃত হয়ে প্রথমে নবী সাহসের সঙ্গে সখ্য স্থাপন করল। পরে ক্রমে যত তার বয়স বেড়ে উঠতে লাগলো, ততই বন্ধুর পরিবর্তে একটি একটি করে সখী জুটতে লাগলো। এমনকি এখন তার বাবার লেখার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তার সঙ্গে এক প্রকার আড়ি করেছি। কত বছর কেটে গেল। আর একটি শরৎকাল এসেছে। আমার মিনির বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে। পূজার ছুটির মধ্যেই তার বিয়ে হবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করে পতিগৃহে যাত্রা করবে। সকালটি অতি সুন্দর হয়ে উদয় হয়েছে। বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরেছে। কলকাতার গলির ভিতরকার ইটে ইটে জর্জরিত অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলির ওপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত্রি শেষ হতে না হতেই সানাই বাজছে। সে বাঁশি যেন আমার বুকের পাঁজরের হাড়ের মধ্যে দিয়ে কেঁদে কেঁদে বেজে উঠছে। করুণ ভৈরবী রাগিণীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সঙ্গে সমস্ত বিশ্বজগৎময় ব্যপ্ত করে দিতেছে। আজ আমার মিনির বিয়ে। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা। উঠানে বাঁশ বেঁধে পাল খাটানো হচ্ছে। বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাবার টুংটাং শব্দ শুনছি। ফাঁক ডাকের সীমা নেই। আমি আমার লেখার ঘরে বসে হিসেব দেখছি। এমন সময় রহমত এসে সেলাম করে দাঁড়ালো। আমি প্রথমে তাকে চিনতে পারলাম না। তার সেই ঝুলি নেই, তার সে লম্বা চুল নেই, তার শরীরে আগের মতো সে তেজ নেই। অবশেষে তার হাসি দেখে তাকে চিনলাম। বললাম, কিরে রহমত, কবে এলি? সে বলল, কাল সন্ধ্যাবেলা জেল থেকে খালাস পেয়েছি। কথাটা শুনে কেমন কানে খট করে উঠল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই। ইচ্ছাকে দেখে, একে দেখে সমস্ত মন যেন সংকুচিত হয়ে গেল। আমার ইচ্ছা করতে লাগলো, আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে গেলেই ভালো হয়।
আমি তাকে বললাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনেই সে তখনই চলে যেতে উদ্যত হলো। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, খোঁখিকে একবার দেখতে পাবো না? তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে ছুটে আসবে। তাদের সেই অভ্যস্ত কৌতুকাবহ পুরনো হাস্যালাপের কোনরূপ অদলবদল হবে না। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করে সে এক বাক্স আঙ্গুর এবং কাগজের মোড়কে সামান্য কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধুর নিকট থেকে চেয়ে চিনতে সংগ্রহ করে এনেছিল। তার সে নিজের ঝুলিটি আজ আর ছিল না। আমি বললাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সঙ্গে দেখা হতে পারবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হলো, স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাইল। তারপরে বাবু সেলাম বলে দরজার বাইরে চলে গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হলো। মনে করছি তাকে ফিরিয়ে ডাকবো, এমন সময় দেখি সে নিজে থেকেই ফিরে আসছে। কাছে এসে বলল, এই আঙ্গুর এবং কিছু কিশমিশ বাদাম খোখির জন্য এনেছিলাম, তাকে দিবেন। আমি সেগুলি নিয়ে দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ আমার হাত চেপে ধরল, বলল, আপনার বহুত দয়া, আমার চিরকাল মনে থাকবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তারই মুখখানি মনে করে তোমার খোঁখির জন্য কিছু কিছু মেওয়া নিয়ে আসি। আমি তো সৌদা করতে আসি না। এই বলে সে নিজের মস্ত ঢিলা জামাটার ভেতর হাত চালিয়ে দিয়ে বুকের কাছে কোথা থেকে এক টুকরা ময়লা কাগজ বের করলো। বহু সযত্নে ভাঁজ খুলে দুই হাতে আমার টেবিলের ওপর মেলে ধরল। দেখলাম কাগজের ওপর একটি ছোট হাতের ছাপ। ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়, হাতে খানিকটা ভুসা মাখিয়ে কাগজের উপরে তার চিহ্ন ধরে রেখেছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসে, যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তার বিরাট বিরহী বুকের মধ্যে সুধা সঞ্চয় করে থাকে। দেখে আমার চোখ ছলছল করে আসলো। তখন সে যে একজন কাবুলি মেওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয়, তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম সেও যে, আমিও সে। সেও পিতা, আমিও পিতা। তার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হাতের চিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়ে দিল। আমি তৎক্ষণাৎ তাকে ভেতর থেকে ডেকে পাঠালাম। ভেতরে এতে অনেক আপত্তি উঠেছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করলাম না। রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল।
তাদের পুরনো আলাপ জমাতে পারল না। অবশেষে হেসে বলল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। কাবুলিওয়ালার সঙ্গে মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেই দিনের কথা মনে পড়ল। মনটা কেমন ব্যথিত হয়ে উঠল। মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এইরকম বড় হয়েছে। তার সঙ্গেও আবার নতুন আলাপ করতে হবে। তাকে ঠিক আগের মতো তেমনটি আর পাবে না। এই 8 বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজতে লাগল। রহমত কলকাতার এক গলির ভিতর বসে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগল। আমি একখানা নোট বের করে তাকে দিলাম। বললাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা দান করে হিসাব থেকে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছেটে দিতে হলো। যেমন মনে করেছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালাতে পারলাম না। গড়ের বাদ্যও এলো না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করতে লাগলো। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। সুধী দর্শক শ্রোতা, শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পটি। সুধী দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার একটি অসাধারণ গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে।